রসুলপুর নামক এক ছোট্ট গ্রামে বাবুলাল, তার বউ সেজুতি এবং একমাত্র আদরের ছোট্ট মেয়ে টুম্পাকে নিয়ে বসবাস করত। বাবুলাল বেশ পরিশ্রমী ছিল। জমিদারের জমিতে সারাদিন কঠোর পরিশ্রম করে বাবুলাল অল্প কিছু টাকা জোগাড় করত, যা দিয়ে তার সংসারের 3 বেলার খাবার ঠিকমতো জোগাড় হতো না, যার কারণে ছোট্ট টুম্পা ক্ষুধায় সব সময় কান্নাকাটি করত। ও মামনি, কয়দিন ধরে ঠিক মতো খাবার খাও না, কও দেহিনি আজকে কি খাবা তুমি, হেডেই নিয়ে আমো বাজার থেকে। আব্বা, আমার না খুব ইলিশ মাছ ভাজা খাইতে ইচ্ছা করতেছে। ইলিশ মাছ ভাজা আইনো? হ্যাঁ, কও না আব্বা, আনবা কও। ঠিক আছে সোনামা, আজকে তোর লেগে বাজারের বড় দেখা ইলিশটা নিয়ে আমু, কেমন? তখনই সেজুতি আসে। এরো টুম্পা, তুই জানোস না তোর বাপের টাকার কত সমস্যা? আমরা কত গরিব, তুই ইলিশ মাছ খাইতে চাইতেছস? জেনে নুন ভাত জোগাড় করতে তোর বাপের কত কষ্ট হয়। আর এই যে তুমি ছোট মেয়েরে এইসব কি শিখাইতেছো? হ্যাঁ, এই গরিবের ঘরে ইলিশ মাছটা কি জাতা কথা নাকি? এইসব আল্লাহ দিয়ে দিয়ে তো মেয়েটারে নষ্ট বানায় ফেলাইতেছো। মেয়েটা তো বড় হইতেছে, অনেক কিছু তো শিখতে হইব নাকি? আমি ইলিশ মাছ খামো, নাইলে কিন্তু খাবার খামো না। তুই কান্দিস না সোনামা, তোর বাপ তোরে কইছে মানে তোরে ইলিশ মাছ আইনা দিব, কেমন? আর এই যে সেজুতি, তুমি যদি আমার রাজকন্যারে এমনি কইরা কথা শুনাও, আমি কইলাম তোমার লগে কথা কওয়া বন্ধ করে দিমু। আমার মেয়ে আমার কাছে রাজকন্যা, আর রাজকন্যারা যখন কিছু চায় সেটা আইনা দেওয়া লাগে। এরপর বাবুলাল মাছ কিনতে কাকুলি বুড়ির দোকানে যায়। ও কাকুলি বুড়ি, আজকে ইলিশ মাছ কেজি কত করে দিতেছ? এই তো 500 টাকা করে 1 কিলো ইলিশ দিচ্ছি, লাগবে? হ্যাঁ হ্যাঁ, আমার একটা দাও দেহিনি, বড় সড়ো দীক্ষা দিও, বুঝছো? আমার মাইয়া খাইবো, আবদার করিছে, একমাত্র রাজকন্যা আমার। এই এই, আগে ইলিশ আমি দিতে পারবো না বাপু, আগে তুমি টাকা দিবে, এরপর ইলিশ দিব। সব সময় ইলিশ নিয়ে টাকা দাও পরে, বুড়া মানুষ, না পেরেই তো দোকান করি, তোমরা বাকি দিলে কিভাবে হবে শুনি? এই কি বুড়িমা, আপনার টাকা কোনোদিন বাকি রাইখা সময় মতো দিই নেই, হেডা কি হয়েছে কোনোদিন? অমন করেন না তো বুড়িমা, জলদি জলদি ইলিশ মাছটা দেন, 2 দিনের মধ্যে টাকা পাওয়া যাবেন। এরো টুম্পার মা, আমার মেয়ের লেগে ইলিশ লয়েছি, যাও যাও ইলিশটারে ভালো করে বোনা বোনা ভাজা ভাজা করো। সেটা তো খুব ভালো মতোই বুঝছি, কিন্তু ইলিশটা যে নিয়ে আইছেন নিশ্চয়ই বাকি করে নিয়ে আইছেন, কারণ মহারাজ আমার জানা মতে আপনার কাছে তো নগদ টাকা নাই ইলিশ কেনার, কি ঠিক কইছি? হ্যাঁ বউ, বাকি করছি, তাই কি হয়েছে? কাল পরশু জমিদারের খেতে একটু বেশি কাম কইরা বাকির টাকা বুড়িরে দিয়ে দিমু, ব্যাস হয়ে গেল, রাজকন্যাও খুশি, সবই ঠিক। মেয়েটা যখন যা চায় সব আবদার তুমি রাখো, এমনি করে কিন্তু মেয়েটার অভ্যাস খারাপ বানাইতেছো। আমরা গরিব, এটা ওরে বুঝাইতে হইব আমাগর, তুমি বুঝতেছো আমার কথাটা? দূর বউ, আমরা গরিব থাকলে গরিব থাকতে পারি, কিন্তু আমাগর আদরের মেয়ে, একটা মাত্র মেয়ে, এই মেয়েটারে রাজকন্যার মতো আমি পালন করবো, বুঝো নাই বউ? এবার যাও। এরপর সেজুতি বেগম বাড়ির সকলের জন্য বেশ কষা কষা করে ইলিশ মাছের ভুনো করতে থাকে। রান্না হওয়ার পর দুপুরে সবাই মিলে খেতে বসে। সোনামণি, আজকে তোর খাবার দাবার সব মন মতো আছে তো? দেখ তো। হে বাবা, ইলিশ মাছ দিয়ে কি সুন্দর বাসনা আসতেছে। আজকে অনেক ভালো খাওয়াবো। ওরে আমার আদরের রাজকন্যা রে, খা মা খা, পেট ভইরা আরো খা, লাগলে আরো নিবি, কতদিন ধরে ভালো মন্দ খাওয়াইতে পারি না আমার মাডারে, হা গো। এবার বাপ বেটির আলাপ শেষ হইলে না, তাড়াতাড়ি খাইয়ে আমার উদ্ধার করো, খাবার ঠান্ডা হয়ে যাব না, কি একটা মুসিবত। হ্যাঁ গো, আমি তো কিছুই বুঝতেছি না, মাইয়াডা এত আয়েস করে ইলিশ ভাজা খাইয়াই মাইয়াডার এত জ্বর উঠে গেল, কি হইল মাইয়ার? হ্যাঁ বউ, এটা তো আমিও বুঝতেছি না, এই অবেলায় আমার সোনামনের এত জ্বর আইলো,
যাই আমি গ্রামের মরল ডাক্তার বাবুর একটু ডাইক্কা লই আইতেছি, দেখি ডাক্তারে কি কয়। ও ডাক্তার বাবু, আমার মাইয়ারে তো দেখলেন, কি বুঝলেন হঠাৎ করে আমার মাইয়ারে বা জ্বর উঠলো কে লেগা? তোর যে আলাপটা কেমনে করে কম রে বাবুলাল, এন থেকে দেখে যা বুঝলাম তোর মাইয়ার টাইফয়েড হয়েছে। তোর মাইয়ারে শহরের একটা বড় হসপিটালে নিয়ে জলদি ভর্তি করার লাগবো, নাহলে অবস্থার উন্নতি হইব না অবনতি হইব, বুঝছ? সঙ্গে সঙ্গে বাবুলাল দৌড়ে জমিদারের বাড়ির দিকে যেতে থাকে। জমিদার বাবু, ও জমিদার বাবু, জমিদার বাবু আমার সাহায্য করেন, আমারে কটা টাকা ধার দেন। আমার মায়ের টাইফয়েড হয়েছে, আমার মায়ের শহরে নিয়ে যাইতে হইব, অবস্থা খুবই খারাপ। জমিদার বাবু আমার রাজকন্যার কিছু হয়ে গেলে আমার কি হবো, আমার একটু সাহায্য করেন। আরে বাবুলাল, তোমার কামই তো একটা, গ্রামের সবার কাছ থেকে ধার দেনা কইরা বেড়াও, এরপর টাকাও দিতে পারো না অবাব অবাব কইয়া। আমি জমিদার হইয়া এই ভুল করবো না, তোমারে আমি টাকা ধার ফার দিতে পারবো না। তোমারে আমি 1 মাসের বেতন আগাম দিয়া দিই, মাইয়া সুস্থ হইলে আমার খেতে কাম কইরা সব সুদ কইরা দিবা। সুদ করতে না পারলে বাপু তোমার বাড়ি কিন্তু দেয়া দিতে হবো। এবার বুঝাই শুই না সিদ্ধান্ত নেও, এগুলা সত্য যদি মানতে পারো তয় আমি তোমার টাকা দিব, নয় বাপু তুমি ফিরে যাও। বাপু আমার অত সময় নেই হাতে, বাকির নাম ফাঁকি, বুঝো নাই? আমি আপনার সব সত্য মানতে প্রস্তুত জমিদার বাবু, এখন দয়া করে টাকাটা দেন। এ নাও টাকা, সময় মতো শোধ করো কিন্তু। টাকা পেয়ে সঙ্গে সঙ্গে বাবুলাল তার আদরের মেয়েকে শহরের এক মস্ত বড় হসপিটালে। হ্যাঁ গো, আমরা কি এমন পাপ করছি যে আমাদের মেয়ের এই অবস্থা দেখতে হইলো? আমাদের কি হইলো আমাদের মেয়ে? তুমি এমনি ভাঙ্গা পড়ো না বউ, তুমি এমনি ভাঙ্গা পড়লে আমার কি হইব? আমারে তুমি ছাড়া ভরসা দেওয়ার মতো কেউ তো নাই বউ, কও। হ্যাঁ গো, আমাগর মাইয়া সুস্থ হইব তো? কন না, আমাগর মাইয়া সুস্থ হব তো? মায়ের এই অবস্থা দেখতে পারতেছি না। আমাগর মাইয়া সুস্থ হইব, আমরা দুইজন মিলা আমরা সুস্থ করবো। দিক দিয়ে বাবুলাল তার মেয়ের সুস্থতার জন্য গ্রামের ব্রাহ্মণ এবং সাধুদের খাবার খাওয়ায়। অন্যদিকে সেজুতি পূজা অর্চনা করে তার মেয়ের সুস্থতা কামনা করতে থাকে। অবশেষে 1 মাস পর মা বাবার প্রার্থনার বিনিময়ে টুম্পা বাড়িতে ফিরে আসে। হ্যাঁ গো, দীর্ঘ 1 মাস পর ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আইছে। আজকে আমরা দুপুরে একটু ভালো মন্দ কিছু রান্না খাই, চলেন। আমি কি ইলিশ মাছের মাথা দেওয়া কচু শাক রান্নবো, নাকি আলুর দম কষা কষা করবো? না বউ, আমার লাগে কিছু রাঁধতে হইব না, আমার জমিদারের খেতে যাওয়ার লাগবো, অনেক কাম করার লাগবো, ওইনি খাই নিমো। তুমগর যেটা ভাল লাগে তোমরা খাও। না বাবা, তুমি আজকে যেও না, আমি তো আজকেই বাড়ি এলাম, আমার সাথে থাকো। আপনি কি কইতেছেন? এতদিন ধরে মাইয়াটা হসপিটালে আসিল, আজকে বাড়িতে এসে আপনি একটু থাকেন না, কালকে থেকে কাম করেন। কাম কি গেছে কে নাকি? কিন্তু বউ, বুঝো না, ঋণের বোঝা মাথায় নিয়া ঘরে থাকেও শান্তি নাই। তাছাড়া জমিদার বাবুর থেকে ঋণ নিছি, সুদ করতে না পারলে আমার বাড়িটা লিখে নিব। ঠিক আছে, আমার মাইয়া যাওয়ার কইছে, আমি থাকবো। শুনো সেপাহি আব্দুল, দিনমজুর বাবুলাল, সে কি এখনো শহর থেকে আসে নাই? তার তো তার মাইয়া সুস্থ হওয়ার সাথে সাথে আমার খেতে কাজ করতে আওয়ার কথা, সে এখন আসলো না কেন? হ্যাঁ জমিদার বাবু, বাবুলালের মেয়ে সুস্থ হয়ে গেছে, তারা বাড়িও ফিরে এসেছে, কিন্তু বাবুলাল আপনার খেতে কাজ করতে না এসে সে বউ বাচ্চা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এটাই হলো আজকের তাজা খবর। হ্যাঁ, কি বললে তুমি? এত বড় আস্পর্ধা! এই জন্যই মানুষ বলে গরিবের সহায়তা করতে নেই। চলো দেখি বেটার বাড়ি। বেটা আমার থেকে টাকা ধার নিয়ে এখন বউ বাচ্চা নিয়ে ফুর্তি চলছে, দেখাচ্ছি মজা। এই দিন মজুরের বাচ্চা, দরজা খোল, দরজা খোল। জমিদার বাবু, আপনি এই অদমের বাড়ি আপনি আমারে কইতেন, আমি যাইতাম আপনার কোনো দরকার পড়লে। এই ভালো মানুষই দেখাই তো আমার থেকে টাকাগুলা নিছিলি, এখন টাকা নিয়ে শোধ করার বেলায় আর কোনো খবর নাই। ধোকাবাজ, খারাপ, তোরে কিন্তু আমি গ্রাম সারা কইরা ছাড়বো। আমার টাকা শোধ না কইরা ঘরে বইসা বউ বাচ্চা নিয়ে ফুর্তি করবি, আর আমি খবর পাবো না ভাবছিলি ছোট লোক?
আপনি আমারে ভুল বুঝতেছেন জমিদার বাবু। আজকে আমি আপনার বাড়ির কাজের লেগে যাইতে চাইতেছিলাম, কিন্তু আমার মাইয়াটা আমার কাছে অনুরোধ করলো আজকের দিনটা জানি থাকি, এ লেগে থাকা গেছি। কালকে থেকে গিয়া পুরা দুস্তুর কাজ করে আপনার টাকা সুধায় দিতাম জমিদার বাবু। ভুল বুঝতেছেন। আর সঠিক ভুল বুঝার কিচ্ছু নাই, তুই একটা বাটপার বুঝা লাইছি। তুই এই মুহূর্তে আমার টাকা দিবি সুদ সমেত। টাকা দে কইলাম, এই মুহূর্তে টাকা লাগবো। জমিদার বাবু এত বড় অন্যায় করেন না। আমি এই মুহূর্তে টাকা কই থেকে আনবো? আমি গরিব মানুষ, দিন মজুর, আপনি তো জানেন। ঠিক আছে, যদি এই মুহূর্তে টাকা দিতে নাই পারোস তাইলে তোরে আমি দুইটা রাস্তা দিলাম। আজকে রাতের মধ্যে ভাইবা জানাবি তুই কোনটা করবি। এক, হয় তোর এই বাড়ি আমার নামে এই মুহূর্তে লেখা দিবি। দুই, হয় তোর মাইয়ারে আমার কাছে দিয়ে দিবি। টাকা শোধ করার সঙ্গে সঙ্গে ফেরত পাওয়া যাবি। এবার সিদ্ধান্ত তোর হাতে, তুই কোনটা করবি সকালের মধ্যে জানাবি। কেবলমাত্র মাইয়াটা সুস্থ হইয়া বাড়ি ফিরল। সুস্থ হইয়া ফিরতে না ফিরতে আবার নতুন কি অভিশাপ। আমরা এই মাইয়াটারে নইয়া রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবো কন না। আমাদের কপালটাই কি শুরু হইলো, এইসব লান্নত শুরু হইলো। তুমি চিন্তা করতেছো কে লেগাবো? আমরা তো মাইয়া নিয়ে রাস্তায় থাকবো না, আমার মাইয়ার কষ্ট হইব না, তুমি চিন্তা করো না। হ্যাঁ গো, তুমি কি কইতে চাইতেছো খুইলা কও দিহি। আমার মাইয়ারে আমি জমিদার বাড়িতে কালকে সকালে দিয়ামো। আমার মাইয়ারে আমরা রাস্তায় নিয়ে নিয়ে থাকতে পারবো না। আমরা কষ্ট করে অভ্যাস আছে, কিন্তু আমার মাইয়ার কষ্ট আমরা সহ্য কেমনে করবো কও? তার চেয়ে ভালো আমার মাইয়া জমিদার বাড়িতে সুখে শান্তিতে থাকুক, আমরা দুইজনে মিলা কষ্ট পরিশ্রম কইরা টাকা জোগামো। কি কইতাছো? আমার মাইয়ারে সারা আজ পর্যন্ত থাকি নাই, পরের বাড়িতে দিয়া কেমনে থাকমু? এই তো মাত্র কয়টা দিনের ব্যাপার বউ, টাকা জোগাড় করে জমিদারকে দিয়ে দিলে আমার মাইয়া আমার বউকে ফিরে আবো। তুমি কষ্ট পায় না বউ, আমাদের মাইয়া সুখের লেগে একটু করতে হবো। এর পরদিন সকালবেলা এক অসহায় বাবা তার রাজকন্যাকে জমিদার বাড়িতে দিয়ে আসে। সোনা মা, তুই এনে কিছুদিন থাকবি, আমি কিছুদিন পরে আয়া তোরে নয়া যামু, কেমন? লক্ষ্মী মেয়ে হইয়া থাকবি কিন্তু, ঠিক আছে? দুষ্টুমি করবি না আমার লক্ষ্মী সোনা, ঠিক আছে? কেন বাবা, আমি একা কেন থাকবো? তুমি থাকবে না, মা থাকবে না, তোমাগুলি ছাড়া তো আমি থাকতে পারি না। আব্বা কি কইতেছো? আমি থাকবো না, আমাদের নিয়ে যাও আম্মা। ও সোনামা, তুই কান্দিস না সোনামা, তুই কানলে আমার বুকটায় কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোরে কথা দিতেছি, তোর আগামী জন্মদিন আসার আগেই আমি এর মধ্যেই তোরে নিয়ে যাবো। এরপর বড় বড় করে তোর জন্মদিন পালন করবো বাড়িতে নইয়া, ঠিক আছে? কান্দিস না মা। নিজের মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য রমেশ দিন রাত লোকের জমিতে চাষবাস করতে থাকে, আর এদিক দিয়ে সেজুতি লোকের বাড়িতে সারাদিন কাজকর্ম করত। স্বামী স্ত্রী কঠোর পরিশ্রম করে এভাবেই টাকা উপার্জন করতে থাকে। হ্যাঁ গো, দেখো না, আমরা তো মেলাখানি টাকা জমায় লাইছি। এইটুক জমিদারে দিয়ে আমার মাইয়াদের নিয়ে আহি না, বাকিটুক না হয় ওরা পরে দিব নে, কও না? হ্যাঁ, জমিদারের মন কি আর এতই নরম বউ কও? পুরাটাই দেওয়ার লাগবো, নাইলে মানবো না বউ, মানবো না। মাইয়াডারে কতদিন দেখি না। আমি আমি তাহলে একটু টুম্পালোকে দেখা করতে যাই, আমার মাইয়াডারে অনেক দিন দেখি না, চলো। না বউ না, এমনিতেই মাইয়া আমার ওই দিন থাকতে চাইতেছিল না, অনেক কষ্টে বুঝায় মাজায় আইসি, এখন আমাকে দেখা করা যাব না, তাহলে মাইয়াটা কান্দা শুরু করব। বোঝার চেষ্টা করো বউ, আমাগর ভালার লেগা আমরা আমাগর মাইয়ারই কষ্ট দিতে পারি না বউ, পারি না। আর কয়টা দিন বউ? এদিক দিয়ে ছোট্ট টুম্পা মা বাবাকে ছাড়া একা একা বেশ কষ্ট পাচ্ছিল। হঠাৎ জমিদারের ছেলে রাজু সেখানে আসে এবং বলে, এই মেয়ে, তুমি কে আমাদের বাসায়? আমি হচ্ছি টুম্পা, আমার বাবা মা আমাকে এখানে রাইখা গেছে। তুমি কেডা? আমি হলাম রাজু, এটা হচ্ছে আমার বাবার বাসা, চলো আমরা দুজন একসাথে খেলা করি। এরপর থেকে রাজু এবং টুম্পা সারাদিন বেশ মজা করে খেলাধুলো করত। টুম্পা সারাদিন রাজুর সাথে থাকতো, তারা একসাথে খেত, খেলতো, ঘুমাতো। এভাবেই ধীরে ধীরে টুম্পা তার মা বাবার কষ্ট ভুলে যায়।
বউ, আজকে তো আমার মায়ের জন্মদিন, আর দেখো আজকের ভিতরেই আমরা দুইজন কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে লাইছি। এবার যাই আমার মাইয়ারে আনতে যাই। আমার এত খুশি এর আগে কখনো হয় নাই বউ। হ, আমারও যে কি খুশি লাগতেছে না। আপনি জলদি জলদি যান, আমার মাইয়ারে লইয়া হেন। আমি আজকে টুম্পার পছন্দের সমস্ত খাবার দাবার রান্না করব। কি শান্তি। এদিক দিয়ে জমিদারের ছেলে রাজু হঠাৎ টুম্পার ঘরে আসে। হেই টুম্পা, তুই একটু আমার সাথে পাশের ঘরে আয় তো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। জলদি জলদি আয়, জলদি আয় না। উফ, দেরি করিস না। এই, তুই আবার কি সারপ্রাইজ রাখলি, চল দেখি। টুম্পা পাশের ঘরে গিয়ে একেবারে অবাক হয়ে যায়। রাজু তাকে অনেক সুন্দর একটি কেক এবং ছবি উপহার দিয়েছিল। হ্যাঁ রাজু, কি সুন্দর উপহার দিলি রে। ওয়াও, তোকে অনেক ধন্যবাদ রাজু। ইস, কি যে ভালো লেগেছে না, থ্যাংক ইউ। আমার জন্মদিন তাহলে তোর মনে ছিল? আমি ভেবেছি ভুলে গেছিস। তোর জন্মদিন আমার মনে থাকবে না, সেটা কি হয় নাকি রে বান্ধবী? ঠিক আছে তুই থাক, আমি স্কুলে যাই, বাই বাই। জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, আপনার সমস্ত টাকা পয়সা সুদ সমেত ফিরিয়ে দিলাম, গয়না নিবেন। এবার আমার মাইয়াডারে দয়া করে ডাক দেন, ওর মা অপেক্ষা করতেছে আমার মাইয়ার লিগা, জলদি করেন। আরে দাঁড়া বাপু দাঁড়া, তোর মাইয়া তো তোরে দিমুই, অত ব্যস্ত হইতেছিস কি জন্য? আটকায় রাখবো নাকি? তা তোর মাইয়াটাকে পেয়ে আমার মা মরা ছেলেটা বেশ হাসি খুশি হয়ে গেছিল বাবুলাল, বুঝলি? মাঝে মধ্যে মেয়েটাকে নিয়ে ঘুরে যাইস। হ্যাঁ সিপাহী, টুম্পা মামনিরে ডাক দে। এরপর টুম্পা সেখানে এসে হাজির হয়। ওরে আমার সোনামণি, আমার কলিজার ধন, আয় আমার কাছে আয় মা, চল আজকে আমরা বাড়ি যামু। তোর মা তোর জন্মদিনের লেগা মেলা কিছু রান্তাছে। না আব্বা, আমি বাড়ি যাবো না, আমি আর নেই থাকবো। এমন কথা শুনে বাবুলাল অবাক হয়ে যায়। এ ও মা, মা তুই কি কইতেছস? এনে থাকবি মানে? আমি কিছু বুঝতেছি না। আমি আর তোর মা মিলা সারা দিন রাত পরিশ্রম কইরা টাকা জোগাড় করছি তোরে আমাকে বাড়িতে নেওয়ার লেগা, আর তুই এনে থাকতে চাইতেছস? আমাকে দ্বারা কোনো ভুল হয়েছে নাকি মা? আমাকে ক্ষমা কর। না আব্বা, তোমার দ্বারা কোনো ভুল হয় নাই। আমার এই বাসাতে অনেক ভালো লাগছে। রাজু আমার সাথে সারাদিন খেলে, তাছাড়া আমার যখন যেটা লাগে জমিদার দাদু সেটাই সাথে সাথে আইনা দেয়। আমি এখানেই থাকবো আব্বা। আমি এমন একটা পরিবারই সবসময় চাইতেছিলাম। অভাব অভাব আমার ভালো লাগে না, এত অভাব। তোমার বাড়ি শুধু অভাব। আমি এনে থাকবো আব্বা, দয়া করে তুমি চলে যাও, আমার ভালো লাগে না। রাজু আমার বন্ধু, ওরে ছেড়ে যাবো না। হ্যাঁ, আমারও কিন্তু কোনো দাবি নাই, বুঝছো বাবুলাল? তোমার মাইয়ারে রাখতে আমার সমস্যা নাই, আজীবন রাখতে পারবো। আমার পোলার খুশিতেই আমার খুশি। এবার তুমি বুঝবা, তোমার মাইয়া তোমার সিদ্ধান্ত। ঠিক আছে জমিদার বাবু, আপনারও যেহেতু কোনো দ্বিমত নাই, আর আমার রাজকন্যা যেহেতু এখানেই থাকা খুশি, আমার রাজকন্যার খুশিতেই আমরা খুশি। গেলাম রে সোনামা, ভালো থাক। হ্যাঁ গো, দেখো আমি কত কিছু রান্না করছি আমার মাইয়ের লিগা। কই আমার মাইয়া কই? কই লুকায় রাখছো আমার সোনা মা? টুম্পা, ওই টুম্পা। আমার মাইয়া আমার লগে আহে নাই বউ। আমাগর মাইয়া না অনেক বড় হয়ে গেছে, আমাগরে সারা থাকা শিক্ষা গেছে বউ। আমার মাইয়া জমিদার বাড়িতেই রয়ে গেছে, আমার লগে আমার রাজকন্যা আহে নাই বউ, আহে নাই। আপনি এটি কি কইতাছেন? আপনি মিথ্যা কথা কইতাছেন। আমার মাইয়া আমাগরে সারা ওই জমিদার বাড়িতে কেমনে থাকবো? আয়না দেন, আমার মাইয়ারে আয়না দেন। এভাবেই কাঁদতে কাঁদতে অসহায় এক মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। দেখতে দেখতে ছোট্ট টুম্পা 20 বছরের যুবতী হয়ে ওঠে। টুম্পা দেখতে বেশ সুন্দরী ছিল। জমিদার বাড়িতে বেশ রাজকীয়ভাবেই জীবনযাপন কাটাচ্ছিল। জমিদারের ছেলে রাজুও বেশ বড় হয়ে যায়। আপাতত রাজু তেমন কিছু করছিল না, বাবার হোটেলে বসে কাঁদছিল। কিন্তু তাতে টুম্পার কোনো সমস্যা নেই। সে তো রাজুর প্রেমে একেবারেই মুগ্ধ, কিন্তু সে কখনোই রাজুকে মুখ ফুটে কিছুই বলতে পারেনি। এদিক দিয়ে বাবুলাল এবং সেজুতি বেশ বুড়ো হয়ে গেছিল। তাদের মেয়ের চিন্তায় চিন্তায় তারা যেন শেষ বয়সে একেবারে পাথর হয়ে দিন কাটাচ্ছিল।
সারাদিন শুধু তাদের মেয়ের কথাই ভাবতো। তারা মেয়ের চিন্তায় ঠিকমতো খাবার খেত না, ঘুমোতো না, সেই জন্য অসুস্থ হয়ে গেছিল। রাত্রেবেলা টুম্পা শুয়ে শুয়ে বলতে থাকে, ইস আমার ভাগ্যটা কত ভালো, কত বড় ঘরে আমি থাকছি, খাচ্ছি, রাজত্ব করছি। এখন শুধু অভাব জীবনে একটাই, একজন রাজার। সেই রাজাকে মনের কথাটা জলদি বলে দিতে পারলেই হয়ে যাবে। পরদিন সকালবেলা রাজু এসে টুম্পাকে ডাকতে থাকে। এই টুম্পা, টুম্পা এখনো ঘুমাচ্ছিস তুই? এই টুম্পা, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? আজকে আমাদের শহরে একটা অনুষ্ঠান আছে না, তুই কি ভুলে গিয়েছিস? যাবি না নাকি? কিভাবে যাব বল, গায়ে এত জ্বর উঠেছে রাত থেকে। গাটা একটু ধরে দেখ না রাজু, কি জ্বর। আমি গায়ে ধরলেই কি আর জ্বর চলে যাবে নাকি পাগলি মেয়ে? আমি কাজের বুয়াকে বলে যাচ্ছি, সে তোকে দেখে শুনে রাখবে। আমি যাই, বুঝলি? অনুষ্ঠানটা আমার জন্য খুবই জরুরি, খেয়াল রাখিস নিজের, ওকে? ইস আফামনি, আপনার যে জ্বর উঠছে, মাথা ব্যথাটা কি এখন একটু কমছে নাকি আফামনি? কম দেখিনি আমারে? হ্যাঁ রে মাধবী, অনেকটাই কমেছে। তা তোর ছেলে মেয়ে কয়জন বল দেখিনি? আর এই অন্ধ চোখ নিয়ে কাজ করিস কেমন করে? কাজ করা লাগে গো আফামনি, মেয়ে আমার একটা মাত্র। এই মেয়েটার মুখে ভাত দেওয়ার লিগে এই অন্ধ চোখ নিয়েও কষ্ট করে মানুষের বাড়িতে কাম করি গো আফা। আমার মেয়েটারও যখন জ্বর উঠে, হ্যাঁ আপনার মতো এমনি মাথা বিষে হইয়া থাকে। এরপর আমি হ্যার মাথাতেও আপনার মতো এমনি মালিশ কইরা দিই। হ্যাঁ, সারাদিন মাইয়াডারে দেখা পাই না। মাইয়াডার কথা খুবই মনে পড়ে গো আফা। এত বছর পর এই প্রথম টুম্পার তার মা বাবার স্মৃতির কথা মনে পড়ে। যা মনে পড়ে টুম্পা খুবই কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে। তার মনে পড়ে তার যখন জ্বর উঠত, তার বাবা মা তার জন্য কেমন অস্থির হয়ে যেত, কষ্ট পেত। আর আজকে তার জ্বর উঠেছে, কিন্তু তার পাশে সে কাউকেই পাচ্ছে না। হ্যাঁ গো, আমি আজকে হিসাব করে দেখেছি, আমার মেয়ে 20 বছরের হয়ে গেছে। এত বছরে আমার মেয়েটার কি এখনো আমাদের দেখতে ইচ্ছা করে না গো? আমরা কি এতই খারাপ বাবা মা? বলো না গো, বলো না। আমরা খারাপ না বউ, খারাপ আমাদের কপাল। কারণ আমরা গরিব। গরিবদের যে এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়াও মানা গো বউ, নিঃশ্বাস নেওয়াও মানা। দাদু, আপনার সাথে আমার একটু কথা বলার ছিল, অনেক জরুরি। হ্যাঁ হ্যাঁ টুম্পা বল। তা তোর যে জ্বর উঠছিল, জ্বর ভালো হয়েছে তো নাকি? খবরই নিতে পারি নাই, মাঞ্জার ব্যথা বাড়ছিল তো আমার। দাদু, ছোটবেলার থেকে অভিভাবক বলতে আমি শুধু আপনারই চিনি, তাই আপনার এই কথাটা বলতেছি। আমি রাজুরে অনেক পছন্দ করি, আমি রাজুরে বিয়ে করতে চাই দাদু। আপনি একটু কথা বলেন না রাজুর সাথে, আমি ওরে খুব ভালোবাসি দাদু। ওরে ওরে মুখপুরি, তোর কত বড় সাহস! হ্যাঁ, তোরে আমার ছেলের বন্ধু হিসাবে বাড়িতে জায়গা দিছি, আর তুই কিনা মনে মনে এই জমিদার বাড়ির বউ হওয়ার চিন্তা ভাবনা করতেছস? সাব্বাস, আগাই না আপনি অকাত পার। তুই কোন জাতের মেয়ে সেটা কি ভুইলা গেছস? তুই হইছস একটা দিন মজুরের মেয়ে, আর তুই কিনা আমার পোলারে বিয়ে করার স্বপ্ন দেহস। আমার পোলারে বড় জায়গায় বিয়া দিমু, বড় ঘরে, বড় জমিদারের মেয়ের সাথে। তোর বাপ কি করে রে ফকিন্নি, মুখপুরি? তাদের চিল্লাপাল্লা শুনে রাজু সেখানে আসে। বাবা, কি হয়েছে? তুমি এমন চিল্লাপাল্লা করছো কেন টুম্পার সাথে? চিল্লাপাল্লা করবো না তো কি করব? এই মুখপুরি কত বড় সাংঘাতিক কথা বলেছে জানিস? হ্যাঁ, তোর বউ হতে চাই সে। মুখপুরি ছোট লোক, লোভী, লোভী মেয়ে। এই টুম্পা, আব্বু এসব কি বলছে? আমাকে বল দেখি। হ্যাঁ রাজু, আমি তোকে খুব ভালোবাসি, আর তুইও তো সেটা জানিস, আর তুইও তো আমায় ভালোবাসিস। তুই দাদুকে বুঝিয়ে বল না। ছি 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 টুম্পা, তোকে নিয়ে আমার এরকম আশা একদমই ছিল না। আমি তোকে কখনোই ভালোবাসিনি, আমি তোকে ভালোবেসেছি শুধুমাত্র বন্ধু হিসেবে। আর তুই কিনা মনে মনে আমাকে এসব ভাবতি। ছি, তুই আজকে আমাদের বন্ধুত্বের বিশ্বাসটাই নষ্ট করলি। তোর আর এই বাড়িতে থাকার কোনো মানে হয় না। তুই বেরিয়ে যা এই বাড়ি থেকে, বেরিয়ে যা। ও মেয়ে, তুমি কে? এই সকাল সকাল বুড়ো বুড়ির দরজায় কড়া নাড়লে? আমি আমি মা, আমি তোমাদের টুম্পা।
ও মা, বাবা, তোমরা কত বুড়ো হয়ে গেছো। মা গো, আমি ফিরে এসেছি। ও টুম্পা মা, মা গো তুই ফিরে এসেছিস মা। আমি জানতাম ঈশ্বর তোকে আমার কাছে ফিরিয়ে দিবে। টুম্পা মারে, তুই আবার আমাদের ছেলে চলে যাবি না তো মা? না বাবা, আমি আর কোনো দিন তোমাদের ছাইরা যাবো না। আমার ভুল হয়ে গেছে। আমি পর মানুষের জন্য নিজের বাপ মারে টুকরে দিছিলাম। আজকে আমি বুঝতে পারছি বাবা মার চেয়ে আপন কেউ হয় না। আমারে তোমরা ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করছি। আমি আর কোনো দিন তোমার করে ছেড়ে কোথাও যাবো না। ওরে সোনা মেয়ে, কাঁদিস না। সন্তানরা মা বাবাকে ছুঁড়ে ফেলে দিলেও মা বাবা সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে না রে মা। ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছিস, এতেই আমরা খুশি রে মা। আয় আয় ঘরে আয়, তোকে ইলিশ ভাজা করে দিব। কাঁদিস না সোনা মা। এদিক দিয়ে টুম্পা চলে যাওয়ার পর থেকে রাজু একেবারেই একা হয়ে যায় এবং সে টুম্পার কথা মনে করে অনেক কাঁদতে থাকে। আনমনে রাজুও যে টুম্পাকে ভালোবেসে ফেলেছিল এটা সে জানতই না। অন্যদিকে টুম্পা তার মায়ের সাথে বেশ আনন্দে দিনকাল কাটাচ্ছিল। রাজু তার বাবার কাছে আসে। বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও বাবা, কিন্তু আমি টুম্পাকে ছাড়া থাকতে পারছি না। আমি জানি না আমি ওকে কখন ভালোবেসে ফেলেছি। ও চলে যাওয়ার পর থেকে আমি খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারছি না। তুমি ওকে আমার জীবনে আরেকবার ফিরিয়ে এনে দাও বাবা, আরেকবার এনে দাও। ওকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে বাবা। বাবা, তুই কাঁদিস না বাপধন। তোর সুখের জন্য ওই মাইয়ারে এতদিন এই বাসায় রাখছি। এখন তোর সুখের জন্য ওরে পুত্রবধূ বানায় নিতেও আমার সমস্যা নাই। তোর সুখই আমার সুখ। আমি এখনই ওর বাড়ি যাইতাছি। এরপর জমিদার বেশ সদাইপাতি সাথে করে নিয়ে বাবুলালের বাড়িতে যায় এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে থাকে। ও বাবুলাল, আমায় ক্ষমা করে দাও। তোমার মাইয়ার হাতগুলো আমার ছেলের হাতে তুইলা দাও, নাহলে আমার পোলাটা যে বাঁচবো না। কাঁদেন না জমিদার বাবু, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা অমানুষ না। আমরা এই বিয়াতে রাজি, আপনি ব্যবস্থা করেন। এরপর খুব শীঘ্রই ধুমধাম করে রাজু এবং টুম্পার বিয়ে হয়ে যায়। এভাবেই শেষ হয় এক গরিব বাবার রাজকন্যার জীবনের গল্প।